হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই সুন্দর ফ্রি ব্যাচটির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সিলেবাসে থাকা প্রোজগুলিকে ডিটেলসে পড়িয়ে দিয়েছিলাম এবং তার সাথে তোমাদের অনুরোধে ইউলিসিস কবিতাটিকে আগে কমপ্লিট করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই যে এখানে প্লেলিস্ট করা আছে, তোমরা এখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা আমাদের শেষ যে পোয়েমটি পড়ে আছে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, সেটিকেও ঠিক একইভাবে কমপ্লিট করব। যেহেতু তোমাদের পোয়েমগুলি থেকে 5টা করে এমসিকিউ আসবে, তাই কবিতাগুলোকে ডিটেলসে পড়তে হবে। আর যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ছো, তাই বাচ্চাদের মতন সহজ প্রশ্ন আসবে এই ভাবনাটা ছেড়ে দাও। কবিতাগুলোর ডিটেলস নলেজ রাখো, দেখবে পরীক্ষার হলে আলাদাই কনফিডেন্ট পাবে। ডিটেলসে পড়ানোর দায়িত্ব আমার, তোমাদের শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবশেষে যদি মনে হয় কিছু শিখতে পেরেছো এবং ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই নিচে একটি মিষ্টি কমেন্ট করে দিও এবং ভিডিওটা একটি লাইক দিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি তোমাদের আমার পড়ানো ভালো লেগেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ইউলিসিস কবিতার মতনই এবারেও আমরা শুরুতে কবি এবং কবিতার বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেব। প্রথমে আমরা কবিত্রী সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট বিষয় জেনে নিই। পোয়েট্রেসের পুরো নাম হচ্ছে তরুলতা দত্তা। তিনি জন্মগ্রহণ করেন 4 মার্চ 1856 সালে কলকাতায়, যার আগের নাম ছিল ক্যালকাটা, ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশ রাজ যখন ছিল সেই সময়, এবং তিনি মারা যান 30 আগস্ট 1877 সালে কলকাতাতেই, যখন তার বয়স মাত্র 21 বছর ছিল। কেন লেখিকার এই যুবতী বয়সে মৃত্যু হয়েছিল সেটা সম্বন্ধে আমরা একটু পরে দেখছি। তবে তিনি এই অল্প বয়সেই 3টি ভাষার মধ্যে সমান পারদর্শিতা লাভ করেন, যেগুলি হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ, সংস্কৃত। কবিত্রীর সাহিত্যিক জীবন সম্বন্ধে দেখলে তিনি বিভিন্ন কবিতা লিখেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ শিপ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। কথাটির মানে হচ্ছে ফ্রান্সের মাঠ থেকে কুড়িয়ে আনা শস্যের গুচ্ছ। সহজ ভাষায় এটি কোনো একটি কবিতা নয়, এটা হচ্ছে একটি কবিতা গুচ্ছ, যেগুলিকে তিনি ফ্রান্সের বিখ্যাত কবিদের কবিতা থেকে বাছাই করে তুলে নিয়েছিলেন এবং সেগুলিকে ইংরেজিতে অনুবাদ করে এই বইয়ের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপনা করেছিলেন। এছাড়া তিনি অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান নামে একটি মূল কাব্যগ্রন্থ লেখেন, যেটা অসমাপ্ত থেকে যায়, তিনি জীবিত অবস্থায় শেষ করে যেতে পারেননি, যেটা পস্থিউমাস অর্থাৎ তার মৃত্যুর পরে 1882 সালে প্রকাশিত করা হয়। এর মাধ্যমে তিনি ইন্ডিয়ান মাইথোলজি অর্থাৎ ভারতীয় পৌরাণিক কাহিনী, এছাড়া বিভিন্ন লোককথা, ঐতিহাসিক বিভিন্ন চরিত্র ও ঘটনাগুলিকে এই কবিতাগুলির মাধ্যমে উপস্থাপনা করেন। এছাড়া আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, যেটা অ্যারাউন্ড 1876-এ লেখা হয়, সেটা তার সব থেকে বিখ্যাত ইংরাজির কবিতা এবং এর মাধ্যমে তিনি অতীতের স্মৃতি ও তার যে জীবনের হারানো জিনিসগুলি সেগুলিকে তুলে ধরেছেন। চলো এবার আমরা একটু ছোট্ট করে জানবো কেন তিনি ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতাটিকে লিখেছিলেন। তরু দত্তের পরিবার ছিল অত্যন্ত বিদ্বান এবং সংস্কৃতি মনা, এমনকি তার বাবাও একজন লেখক ছিলেন। তার একটি বড় ভাই ছিল যার নাম হচ্ছে অরু দত্ত এবং তার একটি দিদি ছিল যার নাম হচ্ছে অফজু দত্ত। এই 3 ভাই বোনের মধ্যে তরু দত্ত ছিলেন সবচেয়ে ছোট। তারা 3 জনেই শিক্ষায়, সাহিত্যে এবং ভাষার শিক্ষায় অত্যন্ত আগ্রহী ছিলেন। তাদের বাড়ির আঙিনায় ছিল একটি বিশাল ক্যাসুয়ারিনা গাছ। সেই গাছটির ছাওয়াতেই তিনি আর তার ভাই বোনেরা খেলাধুলা করতেন, গল্প করতেন। 3 জনে একসঙ্গে কবিতা লিখতেন, পড়াশোনা করতেন এবং ক্যাসুয়ারিনা গাছের ছাওয়ায় বসে ঘন্টার পর ঘন্টা সাহিত্য চর্চা করতেন। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। প্রথমে 1874 সালে তরুর প্রিয় দিদি আফজু দত্ত মাত্র 20 বছর বয়সে যক্ষা রোগে বা টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। ঠিক তার পরের বছরই 1875 সালে তার বড় ভাই অরু দত্ত এই একই রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই দুজন ভাই বোনের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে। একেবারে হঠাৎ করেই তার শৈশব, তার আনন্দ আর সহচর্য এই সব এক ধাক্কায় ভেঙে যায়। এই শোক ও বিচ্ছেদ তরুকে চিরকাল আবেগপ্রবণ করে তোলে। তার কবিতা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি সেই হারানো দিনগুলি, ভাই বোনেদের ভালোবাসা ও স্মৃতির প্রতি তার এক গভীর শ্রদ্ধা ও আবেগের প্রকাশ মাত্র। তাই কবিতার মধ্যে তিনি যখন লেখেন, ফর ইউর সেক্স শ্যাল
দ্য ট্রি বি এভার ডিয়ার, অর্থাৎ তোমার জন্য এই গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে। তখন তা শুধু গাছের সৌন্দর্য নয়, বরং সেই গাছের সঙ্গে জড়িয়ে থাকা ভাই বোনেদের মধুর স্মৃতির প্রতীক হয়ে ওঠে। আশা করছি তোমরা একটু হালকা আভাস পেলে যে এই পুরো কবিতা থেকে আমরা কি জানতে পারবো বা কি দেখতে পাবো। চলো এবার কবিতা সম্বন্ধে আমরা খুঁটিনাটি কিছু জিনিস জেনে নিই। প্রথমত কবিতার টাইটেল আমরা জেনে গেছি, আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি, এবং এর লেখিকা হচ্ছেন তরু দত্ত। পাবলিশ করা হয় পস্টিউমাসলি, অর্থাৎ এটিকেও লেখিকা মারা যাওয়ার পরে পাবলিশ করা হয় 1882 সালে। কোন কাব্যগ্রন্থে এটিকে পাবলিশ করা হয়? দ্য কালেকশন অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা সম্বন্ধে আমরা একটু আগেই দেখেছিলাম। ওই কাব্যগ্রন্থের মধ্যেই এই কবিতাটিকে পাবলিশ করা হয়। এখানে খেয়াল রাখবে তিনি সম্ভবত কবিতাটিকে 1876 সালে লেখেন এবং পাবলিশ করা হয় 1882 সালে। আরেকটি জিনিস খেয়াল রাখবে, যেগুলোকে আমি লাল কালারে হাইলাইট করেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যেগুলোকে আমি গ্রিন কালারে হাইলাইট করেছি সেগুলো ইম্পর্টেন্ট। এরপর পোয়েটিক ফর্ম। প্রথমত কবিতাটির টাইপ বা জনরা এখানে দুটো হতে পারে। প্রথমত এটি একটি লিরিক পোয়েম এবং দ্বিতীয় হতে পারে এটি একটি এলিজি। পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে এই কবিতাটির টাইপ বা জনরা কি, এখানে যদি এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশনে থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকেই ঠিক করবে। এগুলি সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করছি, তবে তার আগে কবিতায় মোট 5টা স্ট্যান্জা আছে এবং প্রত্যেকটি স্ট্যান্জাতে মোট 11টি করে লাইন আছে। তাহলে কবিতাটি মোট 55টি লাইন দিয়ে তৈরি। এরপর কবিতার মধ্যে যে রাইম বা ছন্দটি তৈরি হয়েছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ বি এই রকমের ছন্দ আছে। এবার হচ্ছে কিরকম ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল ব্যবহার করে এই কবিতাটিকে লেখা হয়েছে। প্রথমত এই কবিতার মধ্যে অনেক ইমেজারি, অ্যালিটারেশন এবং পার্সনিফিকেশনের মতন পোয়েটিক ডিভাইস আমরা দেখতে পাবো। তোমরা যদি ইউলিসিস কবিতাটিকে আমার ভিডিও থেকে দেখে থাকো তাহলে ওখানে দেখবে আমি পোয়েটিক ডিভাইসগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। ঠিক সেরকমই এই কবিতার মধ্যে যে পোয়েটিক ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু পরে একটু ছোট্ট করে আলোচনা করে নেব। এছাড়া ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস ফ্রম রোমান্টিক পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন অ্যান্ড কিটস। ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন এবং কিটসের মতন রোমান্টিক কবিদের কাছ থেকে এটি একটি প্রভাবিত কবিতা। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে লিরিক পোয়েম বা এলিজি জিনিসটা কি। তো চলো সেই সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিই। লিরিক পোয়েম বা যেটাকে গীতি কবিতা বলা হয় সেটি কি? সেটি হচ্ছে এমন এক ধরনের কবিতা যেখানে কবি নিজের মন থেকে আসা আবেগ, ভালোবাসা ও দুঃখ, বেদনা অথবা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে থাকেন। অর্থাৎ এটি এমন একটি কবিতা হবে যা পড়ে মনে হয় কবি যেন তার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। যেমন আমরা কারোর ডায়েরি পড়ে তার মনের ভাব অনুভব করতে পারি, ঠিক সেরকম। এছাড়া এই যে লিরিক শব্দটি সেটা এসছে লায়ার নামক একটি বাদ্যযন্ত্র থেকে। এই বাদ্যযন্ত্রটির সুরে আগে কবিতাগুলি গাওয়া হতো, তাই এগুলোকে গীতি কবিতা বলা হয়। যেমন কিছু কবিতার উদাহরণ হচ্ছে প্রথমত আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি, যেটা আমাদের তরু দত্ত লিখেছিলেন, যেখানে কবিত্রী গাছের সঙ্গে তার স্মৃতি, ভালোবাসা আর হারিয়ে যাওয়া ভাই বোনেদের কথা বলেছেন। এছাড়া আরও একটি উদাহরণ হচ্ছে ড্যাফোডিলস, যেটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেখানেও কবি একদল ফুল দেখে কিভাবে আনন্দে ভরে উঠেছিলেন সেটি প্রকাশ করেছেন। এবার চলো আমরা এলিজি সম্বন্ধে জেনে নিই। এলিজি, যেটাকে শোক গীতি বলা হয়, সেটি কি? এলিজি হলো এমন একটি কবিতা যেখানে কেউ মারা যাওয়ার পরে তার স্মৃতি, তার সঙ্গে কাটানো সময় এবং তার জন্য যে শোক বা দুঃখ সেসব বিষণ্ণভাবে প্রকাশ করা হয় কবিতার মাধ্যমে। আরও সহজ করে বললে এলিজি মানে হচ্ছে কারোর মৃত্যুর পর তাকে মনে করে লেখা কোনো দুঃখের কবিতা। এলিজি হচ্ছে এই যে আমরা লিরিক কবিতা পড়লাম তারই একটি বিশেষ রকম, কিন্তু এখানে এটা ধীর, শান্ত এবং বিষাদময় হবে। এই কবিতার কিছু বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর জন্য শোক প্রকাশ করা হয় এবং মৃত্যু ব্যক্তির স্মৃতি ও ভালো দিকগুলো তুলে ধরা হয়। এছাড়া জীবন যে ক্ষণস্থায়ী বা অস্থায়ী সেই ভাবটা নিয়ে ভাবনা প্রকাশ করা হয়। এই ধরনের কবিতার শেষের দিকে বেশিরভাগ সময় কিছু আশা বা আধ্যাত্মিক শান্তি এই সম্বন্ধে দেখানো হয়। যেমন উদাহরণ হচ্ছে এই যে তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি এই কবিতাটি। যদিও এখানে সরাসরি করে কেউ মারা যাওয়ার পরে যে লেখা হয় এমনটা কিছু উল্লেখ করা নেই, তবুও কবিতাটিতে কবিতার মৃত ভাই ও বোনেদের স্মৃতিকে কেন্দ্র করে যেভাবে আবেগ প্রকাশ করেছেন তাই অনেক বিশেষজ্ঞ এটিকে এলিজিক লিরিক বা শোকগীতিমূলক গীতি কবিতা বলে ব্যাখ্যা করেছেন। এবার চলো আমরা এক এক করে যে পোয়েট্রিক ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে নিই। প্রথমে যে পোয়েট্রিক ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিমিলি বা যেটাকে উপমা বলা হয়। এই সিমিলি বা উপমা হলো এমন একটি অলংকার বা রূপকল্প যেখানে দুটি ভিন্ন জিনিসকে তুলনা করা হয়, লাইক বা অ্যাস এর মতন
শব্দগুলি ব্যবহার করে। এছাড়া সিমস লাইক, অ্যাপিয়ার্স টু বি এই শব্দগুলো এই উপমার ইঙ্গিত দেয়। তো যদি কোনো পদ্যের লাইন তুলে দেয় এবং জিজ্ঞাসা করে যে এটি কি পোয়েট্রিক ডিভাইস, তো তখন তোমরা যদি দেখো সেখানে লাইক বা অ্যাশ বা সেমস লাইক, অ্যাপিয়ার্স টু বি এই কথাগুলি উল্লেখ আছে, তাহলে সেটা নিঃসন্দেহে সিমিলি বা উপমার মধ্যে পড়বে। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝি, যেমন অনেক সময় আমরা বলি যে সে যেন বাঘের মতন সাহসী। এখানে সে আর বাঘ একে অপরের সঙ্গে সরাসরি তুলনা করা হয়েছে যেন এবং মতো এটি ব্যবহার করে। এবার দেখা যাক আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতার মধ্যে সিমিলি কিভাবে ব্যবহার করা হয়েছে। এই কবিতায় তরুদত্ত অনেকগুলি সুন্দর সিমিলি ব্যবহার করেছেন, যা গাছটির সৌন্দর্য ও কবির অনুভূতিকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। যেমন প্রথম উদাহরণ হচ্ছে লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এর মানে হচ্ছে ক্যাসুয়ারিনা গাছটি যেন একটি বিশাল অজগরের মতন। তো এখানে দেখো লাইক বা মতো এই কথাটিকে ব্যবহার করা হয়েছে, তাহলে এটি একটি সিমিলির মধ্যে পড়বে। আরেকটা জিনিস খেয়াল রাখো, এখানে ওয়াইন্ডিং কথাটির পার্টস অফ স্পিচে দুটি ব্যবহার আছে। প্রথমত, যখন এটিকে নাউন হিসাবে ব্যবহার করা হয় তখন এর উচ্চারণ হয় উইন্ড, WIND, উইন্ড উচ্চারণ হয়, আর এর মানে হচ্ছে বাতাস। আর যখন এটিকে ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন এর উচ্চারণ দাঁড়ায় ওয়াইন্ড বা ওয়াইন্ডিং, তখন এর মানে হয় ঘুরে ঘুরে চলা বা পেঁচানো। এরপর দ্বিতীয় উদাহরণ হচ্ছে লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল ব্রিজ, যার মানে যেন ঢেউ এসে পাথরের সৈকতে আছড়ে পড়েছে। এখানেও লক্ষ্য করো লাইক কথাটিকে ব্যবহার করা হয়েছে। এছাড়া উদাহরণ 3 হচ্ছে লাইক স্নো এমব্রেসড, এটির মানে হচ্ছে যেন বরফের স্তূপ। এখানেও লাইক কথাটিকে ব্যবহার করা হয়েছে। এবং আরেকটি উদাহরণ হচ্ছে এ গ্রে ব্যাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, অর্থাৎ একটি ধূসর বানর একা বসে আছে যেন একটি মূর্তি। তো এক্ষেত্রেও লাইক কথাটিকে ব্যবহার করা হয়েছে, তাই এই সবগুলি সিমিলির মধ্যে পড়বে। এর পরে যে পোয়েট্রিক ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেটাফর, যার বাংলা হচ্ছে রূপক। মেটাফর বা রূপক হলো এমন একটি অলংকার যেখানে দুটি জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা হয়। এখানে সিমিলির মতন লাইক বা অ্যাস এগুলি ব্যবহার করা হয় না, অর্থাৎ এক বস্তুকে সরাসরি আরেকটি রূপে দেখানো হয় যেন তাই। চলো একটা উদাহরণ দিয়ে সহজে বুঝি। যেমন হচ্ছে টাইম ইজ এ থিপ, এর মানে সময় হচ্ছে একটি চোর। সময় আমাদের জীবনে অনেক কিছু চুরি করে নেয়। এখানে সময়কে চোর বলা হয়েছে, কিন্তু বাস্তবে সময় চোর নয়, তার কাজ চোরের মতন। কত প্রিয়জন, কত ভালো জিনিস, কত খারাপ জিনিস, সেই সব কিছু সময় আমাদের কাছ থেকে চুরি করে নেয়। এছাড়া একটি বাংলা উদাহরণ হচ্ছে জীবন একটি যুদ্ধক্ষেত্র। এখানে জীবনের সঙ্গে যুদ্ধক্ষেত্রের সরাসরি রূপক সম্পর্ক তৈরি করা হয়েছে, কোনো যেন বা মতো এরকম ব্যবহার করা হচ্ছে না। জীবনটাই যুদ্ধক্ষেত্র এরকম বলা হচ্ছে। তাহলে আশা করছি তোমরা মেটাফর বুঝতে পারলে এবং সিমিলির মধ্যে আর মেটাফরের মধ্যে যে তফাৎ সেটা আশা করছি তোমাদের ক্লিয়ার হলো। এবার চলো আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতার মধ্যে মেটাফর কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইয়ারি স্পিচ। এর মানে হচ্ছে এটি গাছের বিলাপ, এক অদ্ভুত ভাষা। এবার লক্ষ্য করো গাছ আসলে কিন্তু কথা বলতে পারে না, কিন্তু কবি গাছের পাতায় বাতাসের শব্দকে রূপকভাবে গাছের কান্না বা ল্যামেন্ট হিসাবে দেখিয়েছেন। তাই এটি একটি রূপক, কারণ এখানে শব্দকে গাছের আবেগ বা ভাষা হিসাবে তুলে ধরা হয়েছে। এছাড়া দ্বিতীয় উদাহরণ হচ্ছে ক্যাসুয়ারিনা ট্রি ইটসেলফ ইজ এ মেটাফর ফর মেমোরি, লাভ অ্যান্ড পার্মানেন্স। এর মানে হলো গাছটি শুধু গাছ নয়, এটি একটি রূপক বা মেটাফর যা প্রতিনিধিত্ব করে শৈশবের দিনগুলি, ভাই বোনেদের ভালোবাসা এবং হারানো বেদনা ও স্মৃতির অমরতা। তৃতীয় উদাহরণ হচ্ছে ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ারিনা টু মাই সোল, অর্থাৎ এর মানে এই ক্যাসুয়ারিনা গাছটি আমার আত্মার খুব প্রিয়। সহজ ব্যাখ্যায় দেখলে এই গাছটিকে আত্মার প্রিয় বস্তু বলা হচ্ছে, কিন্তু এটি কেবল ভালোবাসা নয়, এটি কবির জীবনের সঙ্গে মিশে থাকা অনুভব, যেটা রূপকভাবে আত্মার অংশ হয়ে গেছে। এর পরে যে পোয়েট্রিক ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, বা যেটাকে বলা হয় ব্যক্তিত্বায়ন। পার্সনিফিকেশন বা ব্যক্তিত্বায়ন হলো এমন একটি অলংকার যেখানে কোনো জীবিত নয় জড় বস্তু বা ধারণাকে মানুষের গুণ বা আচরণ দিয়ে জীবন্ত হিসাবে তুলে ধরা হয়। অর্থাৎ প্রাণহীন বস্তুকে এমনভাবে উপস্থাপনা করা হয় যেন সেটি চিন্তা ভাবনা ও অনুভব আছে। যেমন একটি সহজ উদাহরণ দেখা যাক, দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ। অর্থাৎ এখানে উইন্ড মানে বাতাস, হুইসপার্ড মানে ফিসফিস করছে, থ্রু দ্য ট্রিজ মানে গাছগুলির মধ্যে দিয়ে। কিন্তু ভেবে দেখলে বাতাস কিন্তু ফিসফিস করতে পারে না, কারণ সেটা একটা জড় বস্তু। কিন্তু বক্তা যেন একে মানুষের মতন কথা বলাতে চেয়েছেন। একটা বাংলা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে। সূর্য হেসে উঠল
আকাশে, মানে সূর্য আসলে হাসে না, কিন্তু তাকে মানুষের মতন হাসার গুণ দেয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো এবার আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি এই কবিতার মধ্যে পার্সনিফিকেশন কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, মানে দৈত্যের মতন গাছটি সেই লতাটিকে স্কার্ফের মতন পড়ে আছে। এখানে গাছটিকে যেন দৈত্যের মতন মানুষ হিসেবে দেখানো হয়েছে এবং যে স্কার্ফ পরে আছে, অথচ ভেবে দেখো গাছ তো পোশাক পরতে পারে না, তাহলে এটি একটি স্পষ্টভাবে পার্সনিফিকেশন, যেখানে গাছটি যেন মানুষের মতন আচরণ করছে। এছাড়া দ্বিতীয় উদাহরণ হচ্ছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইয়ারি স্পিচ, অর্থাৎ এটি গাছের বিলাপ, এক অদ্ভুত ভাষা। সহজ ব্যাখ্যায় দেখলে গাছ কিন্তু কথা বলে না, কিন্তু কবি গাছের পাতায় বাতাসের শব্দকে শোকগাথা হিসাবে তুলে ধরেছেন। এখানে গাছটি যেন কথা বলছে, কাঁদছে, যা এই কবিতার মধ্যে পার্সনিফিকেশনের সবচেয়ে জীবন্ত উদাহরণ। এছাড়া তৃতীয় উদাহরণ হচ্ছে ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ সাঙ্ক ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, অর্থাৎ একটি মধুর গান যা কখনো শেষ হয় না, যেটা গাছ থেকে অন্ধকারে গাওয়া হয়। এবার লক্ষ্য করো এখানে বলা হয়েছে যেন গাছ নিজেই গান গাইছে, যা বাস্তব নয়, তবে অনুভবের দিক থেকে এটি একটি চমৎকার পার্সনিফিকেশন। গাছটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন তার আত্মা আছে, তার নিজের কণ্ঠস্বর আছে। চলো এরপরে যাওয়া যাক পরের পোয়েটিক ডিভাইস, যেটি হচ্ছে অ্যালিটারেশন বা যাকে বলা হয় অনুপ্রাস। অ্যালিটারেশন বা অনুপ্রাস হলো অলঙ্কারের এমন একটি ধরন যেখানে এক বা একাধিক শব্দের শুরুতে একই ধ্বনি বা অক্ষর বারবার ব্যবহৃত হয়, যাতে একটি ছন্দময় বা শ্রুতিমধুর ধ্বনি তৈরি হয়। যেমন ইংরেজির একটা সহজ উদাহরণ দেখা যাক, শি সেলস বাই দ্য শিশুর। এখানে এস ধ্বনিটি বারবার শুরুতেই এসছে প্রত্যেকটা ওয়ার্ডের, এটাই হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। এবার একটি বাংলা উদাহরণ দেখা যাক, চলো চলো ছুটে চলো চর ভেঙে নদীর পার। এখানে লক্ষ্য করো চ ধ্বনিটি বারবার এসেছে, তো এটি হচ্ছে একটি অনুপ্রাস। এবার দেখা যাক এই কবিতার মধ্যে অ্যালিটারেশন কিভাবে ব্যবহার করা হয়েছে। কবিতার মধ্যে এক জায়গায় আছে রাউন্ড অ্যান্ড রাউন্ড, তো এটি হচ্ছে একটি অ্যালিটারেশন। বার্ডস অ্যান্ড বি, এটাও একটি অ্যালিটারেশন। সুইট সং, এটাও একটি অ্যালিটারেশন। এবং হ্যাভ হার্ড দ্য ওয়েল, এটিও একটি অ্যালিটারেশনের মধ্যেই পড়বে। চলো এরপরে দেখা যাক যে পরের পোয়েট্রিক ডিভাইসটি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইমেজারি বা যেটাকে চিত্রকল্প বলা হয়। এটিকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। ইমেজারি বা চিত্রকল্প হলো এমন একটি অলঙ্কার যেখানে কবি এমনভাবে শব্দ ব্যবহার করেন যে পাঠকের মনে স্পষ্ট করে চোখের সামনে ছবি আঁকা হয়ে যায়। মানে আমরা যেন কবিতার দৃশ্য, গন্ধ, শব্দ বা অনুভব আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে টের পাই। অর্থাৎ ইমেজারি মানে কবিতার মাধ্যমে কবি যা আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং যা আমরা সহজেই কল্পনা করতে পারি। একটা সহজ উদাহরণ প্রথমে বাংলায় দেখা যাক। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে, এই লাইনটা পড়লেই চোখের সামনে যেন একটা ছবি ভেসে ওঠে, এটাই হচ্ছে চিত্রকল্প। এবার একটি ইংরেজির উদাহরণ দেখা যাক, দ্য গোল্ডেন সান সাঙ্ক বিহাইন্ড দ্য পার্পল হিলস, অর্থাৎ সোনালী সূর্য ডুবে যাচ্ছে বেগুনি কালারের পাহাড়গুলির পেছনে। আশা করছি তোমরা বুঝতে পারলে ইমেজারি কি। এবার দেখা যাক আওয়ার ক্যাসুর ইন আ ট্রি এই কবিতার মধ্যে ইমেজারি কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম উদাহরণ হলো দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার অল দ্য বাউ অ্যামং। লাইনটির সহজ বিশ্লেষণ হচ্ছে এখানে গাছটিকে দৈত্যের মতন বলা হয়েছে, গলায় স্কার্ফের মতন লতা আর চারিপাশে লাল ফুলের থোকা, সব মিলিয়ে এক দারুণ দৃশ্যচিত্র তৈরি হয়েছে। এছাড়া দ্বিতীয় উদাহরণ হচ্ছে হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, যার সহজ বিশ্লেষণ করলে দাঁড়ায় এখানে বানরের ছানারা খেলছে আর কোকিলা ডাকছে, ভাবলেই যেন সকালের প্রাণবন্ত একটা ছবি চোখের সামনে চলে আসে। এছাড়া তৃতীয় উদাহরণ হচ্ছে দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনম্যাশড। সহজ বিশ্লেষণ করলে দাঁড়ায় পুকুরে সাদা শাপলা ফুল ফুটে আছে যেন বরফের মতন শুভ্র, এটিও একটি সুন্দর চিত্রশিল্প ফুটিয়ে তোলে। এছাড়া চতুর্থ উদাহরণ হচ্ছে এই তিনটি লাইনের মধ্যে এই তিনটি ফ্রেজ, অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন, ওয়ান সুইট
নাইট সং এবং মেন রিপোজ এই তিনটি লাইনের মধ্যে রাতের নির্জনতা, পাখির গান ও ঘুমন্ত মানুষ এই সব মিলিয়ে কবি এমন একটি পরিবেশ করেছেন যেখানে পাঠক যেন ওই বাগানে নিজেই দাঁড়িয়ে আছে। এর পরের পোয়েটিক ডিভাইসটি বেশ ইম্পর্টেন্ট, এটি হচ্ছে অ্যালিউশন বা অনুক্রম। কবি বা লেখক এমন কিছুর কথা বলেন যা আমাদের মনে করিয়ে দেয় অন্য কোনো বিখ্যাত ঘটনা বা চরিত্রের কথা। এটি আমরা ইউলিসিস কবিতার মধ্যেও পেয়েছিলাম এবং এখানেও দেখতে পাবো। যেমন বাংলায় একটি সহজ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, তুমি যদি রাম হও আমি হব তোমার সীতা। এখানে রাম সীতা বলতে রামায়ণের চরিত্রের প্রতি ইঙ্গিত বা অ্যালুশন করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার আমরা আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি এই কবিতার অ্যালুশন কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি দেখি। প্রথম উদাহরণ হচ্ছে মে লাভ ডিফেন্ড ট্রি ফ্রম অবলিভিয়ান্স কার্স। সহজ বিশ্লেষণ করলে এখানে অবলিভিয়ান্স কার্স মানে হচ্ছে বিস্মৃতির একটা অভিশাপ। এটি হচ্ছে একটি ক্লাসিক্যাল লিটারেরি অ্যালিউশন। অনেক পুরনো গ্রিক ও রোমান সাহিত্যে বলা হয়েছে কেউ যদি ইতিহাসে স্মরণীয় না হয় তবে তারা বিস্মৃতির অভিশাপে পড়ে। এখানে কবি চান না গাছটি বা তার স্মৃতি হারিয়ে যাক। এছাড়া দ্বিতীয় উদাহরণ হচ্ছে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। সহজ বিশ্লেষণ হচ্ছে এখানে আই অফ ফেথ এটি একটি ধর্মীয় অ্যালিউশন। বাইবেলে বলা হয়েছে যে কিছু জিনিস হয়তো চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাসে তা উপলব্ধি করা যায়। কবি এখানে মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাসের কথা বলেছেন। চলো পরের স্লাইডে যাওয়া যাক। তৃতীয় উদাহরণ দেখা যাক, হোয়াট ইজ দ্যাট ডার্চ লাইক মারমার দ্যাট আই হেয়ার। এর সহজ বিশ্লেষণ, ডার্চ মানে হচ্ছে একটি শোক গাথা। এই শব্দটি অনেক সময় শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে ব্যবহৃত হয়। এখানে গাছের পাতার শব্দকে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন সেটি মৃত প্রিয়জনদের জন্য শোকগাথা গাইছে। এটি এক ধরনের লিটারেরি অ্যালিউশন। এবং চতুর্থ উদাহরণ হচ্ছে ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডিল। এখানে বড়োডিল একটি ভৌগোলিক স্থান, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট অঞ্চলে একটি উপত্যকা, যা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বিখ্যাত কবিতা ইউটিতে উল্লেখ করেছিলেন। সবশেষে একবার সামারাইজ করা যাক যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেইগুলি। আমি এখানে একটা টেবিল তৈরি করে দিয়েছি। এই টেবিলটি তোমরা অবশ্যই পড়ে যাবে পরীক্ষার আগে, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পেরে যাবে। চলো আমরা একবার কুইক রিভাইজ করে নিই। টাইটেল হচ্ছে আওয়ার ক্যাসুয়ার ইন এ ট্রি। পোয়েট হচ্ছেন তরু দত্ত। ইয়ার অফ কম্পোজিশন কত সালে লেখা হয় এটিকে, অ্যারাউন্ড 1876 অর্থাৎ 1876 সালে। ফার্স্ট পাবলিশ কবে করা হয়, 1882 সালে। পস্থিউমাসলি ইন অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান এই কাব্যগ্রন্থটির মধ্যে। জনরা বা কবিতাটির ধরন হচ্ছে এটি একটি লিরিক পোয়েম বা এলিজি যেটাকে বলা হয়, এবং এলিজি হচ্ছে লিরিক পোয়েমেরই একটা পার্ট। তো পরীক্ষায় যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তোমরা সেটাকেই টিক মারবে। এবার এই কবিতাটির থিম কি? থিম হচ্ছে মেমোরি বা স্মৃতি, চাইল্ডহুড অর্থাৎ শৈশব, নেচার প্রকৃতি, গ্রিফ মানে শোক, নস্টালজিয়া অর্থাৎ স্মৃতিচারণ, স্পিরিচুয়াল কানেকশন অর্থাৎ আধ্যাত্মিক সংযোগ। কবিতাটির স্ট্রাকচার দেখলে এটি হচ্ছে 5টি স্ট্যান্জা এবং 11টি লাইন আছে প্রত্যেকটি স্ট্যান্জায়। রাইম বা ছন্দ যদি দেখা হয় এটা হচ্ছে ইরেগুলার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অল্টারনেটিং অর্থাৎ এবি এবি এই ছন্দ ব্যবহার করা হয়েছে যেটাকে কাপলেট রাইম বলা হয়। এছাড়া মেন সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য ক্যাসুয়ার ইন এ ট্রি এই গাছটিকে। এটা হচ্ছে সিম্বল অফ মেমোরি অ্যান্ড ইমোশন অ্যাটাচমেন্ট। এছাড়া সিটিং অর্থাৎ কবিতাটি কোন জায়গাটিকে ঘিরে তৈরি করা হয়েছে, পোয়েটস চাইল্ডহুড হোম বাগমারি নিয়ার কলকাতা, অর্থাৎ কলকাতার বাগমারি নামক একটি জায়গায় যেখানে লেখিকার নিজস্ব বাড়ি ছিল সেই জায়গাটিকে ঘিরে তৈরি করা হয়েছে। চলো এর পরের স্লাইডে যাওয়া যাক। এরপর তিনি ডেডিকেট করেছিলেন এই কবিতাটিকে হার ডিসিস্ট সিবলিং আবজু অ্যান্ড অরুদত্ত, তার মৃত ভাই বোন অবজু এবং অরুদত্তকে। কবিতাটির টোন যদি দেখা হয় তো এটি হচ্ছে একটি নস্টালজিক, ইমোশনাল, রিলিভেন্ট অ্যান্ড রিফ্লেক্টিভ। এর মধ্যে কি কি লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখলাম, ইমেজারি, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, অ্যালিউশন এগুলি। এর মধ্যে নোটেবল ইমেজারি হচ্ছে ক্রিমসন ক্লাস্টার অর্থাৎ লাল রঙের গুচ্ছ, ব্যাবুন অন ক্রেস্ট অর্থাৎ মাথার উপরে বেবুন বা বাঁদর, ওয়াটার লিলিজ লাইক স্নো তুষারের মতন শুভ্র লিলি ফুলগুলি। এছাড়া কবিতাটি লেখার পেছনে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে রোমান্টিক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ এবং মিল্টনের, এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাচারাল ইমেজারি অর্থাৎ ভারতের প্রাকৃতিক যে সৌন্দর্য বা দৃশ্য সেগুলো কিন্তু এই কবিতাটিকে লিখতে খুব সাহায্য করেছে। এছাড়া লেগেসি বা ঐতিহ্য, এই কবিতাটির একটি ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সিগনিফিকেন্ট ইংলিশ পোয়েমস বাই অ্যান ইন্ডিয়ান পোয়েট, অর্থাৎ এটি একটি ভারতীয় কবির লেখা প্রাচীনতম উল্লেখযোগ্য ইংরেজি কবিতাগুলির মধ্যে একটি। তো
তো এই হচ্ছে কবিতার সমস্ত ছোটোখাটো বিষয়বস্তু যেগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল, আমি সেগুলো এই আজকের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এর পরের ভিডিওতে আওয়ার ক্যাসিওরিনা ট্রি এই কবিতাটিকে আমরা লাইন ধরে ধরে সেরকম ইউলিসিস পড়েছিলাম সেরকমভাবেই পড়বো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার যদি পরিশ্রম তোমাদের কাছে মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া যদি তোমরা এই ভিডিওটার ফ্রি পিডিএফ পেতে চাও, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন চেক করো, সেখানে আমি সমস্ত চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, যার মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল সমস্ত লিঙ্ক আছে, ডাউট গ্রুপ সেই সমস্ত লিঙ্ক আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং অবশ্যই মনে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, যেখানে কিন্তু আমি এই সমস্ত লেকচারের পিডিএফ আপলোড করে থাকি। এবং ডাউট গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, তোমাদের কোনো ডাউট থাকলে সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো দেখা হচ্ছে পরের লেকচারে, ততক্ষণের জন্য বাই বাই।